রাসায়নিক পরিবর্তন যার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে কেসি এবং কেফি এবং ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে 100% আসে সিকিউ এমসিকিউ দুইটাতেই। তো আমরা সেই কেসি এবং কেপি নিয়ে আলোচনা করব এবং কেপি এবং কেসির মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটাও দেখব। আমি যদি একটা বিক্রিয়া দেখি যে সাপোজ যে এটা হচ্ছে এবি আমার বিক্রিয়ক অংশ এবং সিডি হচ্ছে যে সেই ক্ষেত্রে উৎপাদক অংশ। এখন এখানে একটা ফরওয়ার্ড ডিরেকশন হচ্ছে, একটা ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে, যেহেতু উভমুখী বিক্রিয়া। তো ফরওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি জানি? ফরওয়ার্ড ডিরেকশন কাদের হবে? অবশ্যই বিক্রিয়কেরই হবে। তো সেই ফরওয়ার্ড রিয়াকশন রেট সেটা বিক্রিয়কের ঘনমাত্রা, ঠাটব্যাগের দ্বারা ঘনমাত্রা বোঝায়, ঘনমাত্রার সমানুপাতিক। তা আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে সমানুপাতিক একটা কি বসবে? ধ্রুবক বসবে। একইভাবে ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা হবে কাদের হবে? উৎপাদের ক্ষেত্রে হবে, মানে উল্টা দিকে যেটা ঘটবে। সেই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমি ইকুয়াল চিহ্ন বা সাইন ইউজ করলে সেখানে আমার একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ হচ্ছে K2। এখন আমরা জানি কি যে ফরওয়ার্ড রিয়াকশনের হার এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, মানে ফরওয়ার্ড রিয়াকশন রেট, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট দুটো কি ইকুয়াল। আমার ফরওয়ার্ড রিয়াকশনের মান আমি পেয়েছি K1 এবং হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রাগুলোর গুণফল K2 উৎপাদের ঘনমাত্রার ধ্রুবকগুলো। আমি যদি ধ্রুবকগুলোকে একপাশে আনি এবং যদি ঘনমাত্রার ইয়েগুলোকে যদি একপাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার তৈরি হচ্ছে K1/K2 ইকুয়াল উৎপাদের ঘনমাত্রার অংশ বিক্রিয়কের ঘনমাত্রার অংশ নিচে। ঠিক আছে? তো K1/K2কে আমি যদি শুধুমাত্র K দ্বারা প্রকাশ করতে চাই, মানে যেটাকে আমি সাম্য ধ্রুবক বলতেছি, তাহলে সেই ক্ষেত্রে সাম্য ধ্রুবকটা হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা বলতে যতগুলো উৎপাদ আছে তাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা বলতে বিক্রিয়ক যতগুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল। এখন এটা তো সাম্য ধ্রুবক, তাহলে কেসি এবং কেফি জিনিসটা আসলে কি? সাম্য ধ্রুবক বের করলে তো কাজ শেষ হয়ে যাচ্ছে। কেসি জিনিসটা দেখতে পাচ্ছ এখানে আসলে আমি বলে দিয়েছি যে কেসি হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবক আর কেপিটা হচ্ছে আংশিক চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক। আমি গতকাল যে নতুন টার্মটা আংশিক চাপ সেটা বুঝিয়ে দিয়েছি, মানে গত ক্লাসেই। তো আমি যখন কেসিটা বের করব এখান থেকেই বের করব। সেই কেসিটা আমার কি হবে? সেই কেসিটা হবে আমার, মানে আমি এখানে ঘনমাত্রা না লিখে এটা থার্ড ব্র্যাকেট না দিয়ে কি দিব? সি লিখব। এই সি দ্বারা বোঝাচ্ছে আমার কি? কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রা। তাহলে সি অফ সি ইন্টু সি অফ ডি ডিভাইডেড বাই সি অফ এ ইন্টু সি অফ বি, এটাই হচ্ছে কেসি। একইভাবে যখন আমি কেপি নির্ণয় করব অর্থাৎ চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক, সেই ক্ষেত্রে আমি ফি মানে প্রেশার ইউজ করব। তাহলে পিসি ইন্টু পিডি ডিভাইডেড বাই ফি এ ইন্টু ফিবি। আশা করি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকার কথা নয় যে কেফি কেসি কীভাবে আসলে একটা বিক্রিয়া থেকে আমরা পেয়েছি। এখন এখানে কথা লিখে দিয়েছি যে মোল হবে পাওয়ার, এখানে মোল হবে পাওয়ার। মোল পাওয়ার মানে কি? যেমন সাপোজ এই বিক্রিয়া যদি লেখা থাকতো যে 2A, তাহলে যেখানে আমার এ লিখছি না এখানে এটা স্কোয়ার এভাবে হইতো। আবার যদি মনে করো ডি এর সাথে এখানে 4 আছে, তাহলে যেখানে ডি লিখছি আমি এই যে টি, এখানে হয়তো 4, এই যে এখানে তো 4। এটাই আর কি, যে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে বসে। এটা এখানে আমরা আরও দেখব। আমরা একটা এক্সাম্পল নিয়েছি যেখান থেকে আমরা কেফি এবং কেসি দেখে ফেলি। একটা বিক্রিয়া আমাকে দিয়েছে এ প্লাস 2B, এটার সময় উভমুখী বিক্রিয়া হচ্ছে 3C প্লাস হচ্ছে 2D। তাহলে আমি যদি কেসি নির্ণয় করতে চাই কি হবে? সি অফ সি, কারণ বিক্রিয়কের উৎপাদের অংশ হচ্ছে উপরে, বিক্রিয়কের অংশ হচ্ছে নিচে, সি অফ সি ইন্টু সি অফ ডি ডিভাইডেড বাই সি অফ এ ইন্টু সি অফ বি। এখন আমার সি এর মোট সংখ্যা কয়টা? 3টা, এই জন্য দেখো পাওয়ার বসেছে 3 ইন্টু ডি এর মোট সংখ্যাটা 2টা, দেখো পাওয়ার হচ্ছে 2। এরপর আমি নিচে চলে গেছি বিক্রিয়কে, অর্থাৎ সি অফ এ ইন্টু সি অফ বি।
এ দেখো কোনো মূল সংখ্যা নেই মানে একটা দিতে হবে না, বি দেখো মূল সংখ্যা আছে 2টা এই জন্য 2। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মানে আমি যদি সি না লিখে যে আমার মূল এটা কে ছিল সি, তাহলে থার্ড ব্র্যাকেট দিলেও এটা গণমাত্রাই বোঝায়। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কিউব দিলাম ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ফাওয়ার যেহেতু নাই মানে মূল সংখ্যা যেহেতু নাই 1, আমি থার্ড ব্র্যাকেট অফ বি দিয়ে আমি স্কোয়ার বসাই দিলাম। মানে এইভাবেও লিখতে পারবো, এইভাবেও লিখতে পারবো। একইভাবে আমি যখন কেপিটা নির্ণয় করতে যাচ্ছি সেটা ঠিক একই রকম, জাস্ট সেখানে সি বসেছে, এখানে পি, আর কিছুই না। তো আশা করি একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কেপি এবং কেসি নির্ণয় করতে পারবো এবং তাদের গণমাত্রা আংশিক চাপ থাকা বা দেওয়া সাপেক্ষে আমরা হচ্ছে যে কেপি কেসির সরাসরি গাণিতিক মানটাই বের করতে পারবো। এরপরে এখানে একটা কোশ্চেন আমি অ্যালাউ করেছি, সেটা হচ্ছে যে সাম্য ধ্রুবক কেপি বা কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। এখন কেন আমরা কেসি বলি কেপি বলি, সেক্ষেত্রে আমরা কি বলি যে উৎপাদের ঘনমাত্রার অংশ নিচে, বিক্রিয়কের ঘনমাত্রার অংশ নিচে। এখন যখন আমার যদি এটা 0 হতে হয় তার মানে উপরে তো 0 হবে, উপরে 0 হলেই তো কেসি বা কেপি 0 হবে, ঠিক না? তার মানে উৎপাদের ঘনমাত্রা 0 হলে কেসি বা কেপি 0 হবে। এখন আমাকে বলো একটা বিক্রিয়া যদি উৎপাদের অংশ যদি হয়, উৎপাদের ঘনমাত্রা কখন 0 হবে? যখন উৎপাদ তৈরি হয় নাই। এখন একটা বিক্রিয়া যদি উৎপাদ যদি তৈরিই না হয় তাহলে ওটা বিক্রিয়া হলো কী করে? তার মানে এই ঘটনা অসম্ভব। আবার একইভাবে অসীম হবে কখন? এটা তো 0-র ব্যাখ্যা দিলাম যে কেপি কেসি কখনো 0 হতে পারে না, কেন সেটা বললাম। কারণ 0 কখন হবে? যখন উপরের অংশ 0, মানে উৎপাদের ঘনমাত্রা 0, আর উৎপাদের ঘনমাত্রা 0 হওয়া কখনো সম্ভব না, কারণ তাহলে এটা বিক্রিয়াই হবে না। এবার আসো অসীম হতে পারবে না কীভাবে? অসীম যদি নিচে 0 হয় আর উপরে যদি কিছু থাকে তখন সেটা কি হয়? অসীম। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা 0 হতে হবে। এখন বিক্রিয়কের ঘনমাত্রা 0 হলে কেপি কেসি অসীম হবে। এখন এটা কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ বিক্রিয়কের ঘনমাত্রা কোনোভাবেই 0 হওয়া সম্ভব না। কারণ বিক্রিয়কই যদি না থাকে, বিক্রিয়কের ঘনমাত্রাই যদি না থাকে তাহলে উৎপাদ হবে কী করে? বিক্রিয়া হবে কী করে? ঠিক না? তার মানে কখনোই কেপি কেসির মান 0 অথবা অসীম হওয়া সম্ভব নয়, এর একটা নির্দিষ্ট মান থাকবে। এরপর দেখো কেপি কেসি এর মধ্যে সম্পর্ক রয়েছে, একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে কেসি এবং কেপির মধ্যে। আমরা সেটা দেখি। সাপোজ একটা বিক্রিয়া ঘটতেছেই, ডট 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 মানে অনেকগুলো বিক্রিয়কের অংশ, এদিকে ডট 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 মানে অনেকগুলো উৎপাদের অংশ, আর এদিকে ডট মানে বিক্রিয়কের অংশ। এখন সেক্ষেত্রে আমরা কিছু বিক্রিয়ক নিলাম, কিছু উৎপাদের অংশ রাখলাম। যেমন স্মল এ ইন্টু ক্যাপিটাল এ। স্মল এ দ্বারা বোঝাচ্ছে মোল সংখ্যা, ক্যাপিটাল এ দ্বারা বোঝাচ্ছে মোল বা পদার্থ। মানে এর মোল সংখ্যা হচ্ছে এ সংখ্যক, বি মোলের মোল সংখ্যা হচ্ছে বি সংখ্যক, এল এর এল সংখ্যক, এম এর স্মল এল এম সংখ্যক, এইভাবে চলতেছে। তাহলে আমি যদি এখানে কেপি কেসি নির্ণয় করতে চাই, কেপির ক্ষেত্রে কি হবে? ফি অফ এল, আর স্মল এল কী হবে? পাওয়ার হবে, ইন্টু ফি অফ এম, আর স্মল এম কী হবে? পাওয়ার হবে, ইন্টু ডট 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 মানে এবার যতগুলো বিক্রিয়ক যদি থাকতো তাহলে এভাবে চলতেই থাকতো। নিচে কাদের? বিক্রিয়কের অংশ, ফি অফ এ, আর এ হবে পাওয়ার, ইন্টু ফি অফ বি, ইন্টু বি হবে পাওয়ার। এভাবে ডট 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 মানে বিক্রিয়কের আরও অংশ থাকলে সেগুলো এভাবে চলতেই থাকতো, ঠিক আছে? তো একইভাবে দেখো কেসির ক্ষেত্রে জাস্ট আমরা সি ব্যবহার করছি কনসেন্ট্রেশন বোঝাতে, এভাবে ওটা চলতেছে। তাহলে আমরা একটা বিক্রিয়া থেকে কেসি কেপি বের করলাম, সেটা একটু আগে আমরা দেখেছি। এখন আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র জানি, যে সেটা হচ্ছে পিবি ইকুয়াল এন আর টি। এখানে পি হচ্ছে প্রেশার, বি হচ্ছে ভলিউম, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে আমাদের গ্যাসের ধ্রুবক বা মোলার ধ্রুবক, এবং টি হচ্ছে তাপমাত্রা, এবং সেটা কেলভিনে। এখন আমরা এনের ক্ষেত্রে কি জানি? যে এন ইকুয়াল হচ্ছে আসলে আমাদের এন হচ্ছে মোল সংখ্যা, মানে সেটা হচ্ছে তা আমাদের সি ইন্টু ভি। আমাদের এনের মূল সূত্র হচ্ছে সি ইন্টু ভি, অর্থাৎ একটা নির্দিষ্ট ভলিউমের কনসেন্ট্রেশন কত সেটাই হচ্ছে মোল সংখ্যা আসলে। তাহলে সেখান থেকে আমি যদি সি বের করতে চাই তাহলে সি ইকুয়াল কী হবে? সি ইকুয়াল হবে এন বাই ভি। হ্যাঁ, আমি সেই এটাকে কি বলা হয় যে এনের জায়গায় আমি উভয় পক্ষে যে কাজটা, এই যে এখানে বি ছিল সেই বিটাকে আমি যদি রাইট সাইডে নিয়ে যাই,
বা উভয় পক্ষে যদি বি দ্বারা ভাগ করি একই কথা, তাহলে সেক্ষেত্রে এখানে বি চলে যাবে আর এখানে এন বাই বি হবে। আর এন বাই বি মানে কি? সি, মানে কনসেন্ট্রেশন। তো তাহলে আমি ফি এর কী হয়ে গেছে? মানটা পেয়ে গেছি। এই সূত্র থেকে আমি পি এর মানটা বের করে রাখলাম। এই যে আমি এই বিভিন্ন জায়গায় পি লিখে রাখছি না, সেখানে পি এর মানটা বসিয়ে দেব। তাহলে আমি কেফি এর যে মানটা পেয়েছি সেটা এখানে আবার লিখলাম। এরপরে জাস্ট আমার যেখানে যেখানে ফি, সেখানে আমি সি আর সিও কিন্তু ধ্রুবক সংখ্যা, আরও ধ্রুবক সংখ্যা, আর টি হচ্ছে ভেরিয়েবল। কারণ যেহেতু তাপমাত্রা, সেটার হচ্ছে যে এখানে তাপমাত্রাগুলো ভেরিয়েবল হবে। তাহলে যখন আমি পি এল লেখার পরিবর্তে এখন কি লিখব? সি আর টি এল, কারণ পি ইকুয়াল সি আর টি আমরা একটু আগে দেখে এসেছি, আর পাওয়াতে এল আছে। আর আমি পি এম লেখার পরিবর্তে সি আর টি এম লিখব। আবার হচ্ছে এ লেখার মানে পি এ লেখার পরিবর্তে সি আর টি এ লিখব। একইভাবে বি লেখার পরিবর্তে পিবি লেখার পরিবর্তে সি আর টিবি লিখব। মানে জাস্ট আমরা পি এর মানগুলোই এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা যদি ভালো করে খেয়াল করি, তাহলে দেখো প্রতিটা জায়গায় আমার আর টি রয়েছে, ঠিক আছে? আর টি রয়েছে। তাহলে আমি আর টিগুলোকে যদি একপাশে নিই, এখানেও আর টি আছে, এখানেও আর টি আছে, এখানেও আর টি, তাহলে এখানে আর টি, এখানে আর টি, আমি একটা আর টি দিয়ে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। আমি যদি আর টিকে কমন নেই, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। পাওয়ার কে কে আছে? এল আছে, এম আছে, আরও থাকলে আরও থাকতো, এই জন্য এল প্লাস এম প্লাস ডট ডট দিয়ে দিয়েছি। একইভাবে আমার নিচের ক্ষেত্রে আমি আর টিকে কমন নিতে পারি, নিলাম, নিয়ে এখানে এ প্লাস বি প্লাস এবার ডট 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 চলতে থাকতো। তাহলে আমি যখন এখানে আর টিকে সরিয়ে ফেললাম, এখানে এখন কে আছে? সি এল হোল টু দি পাওয়ার এল, সি এল হোল টু দি পাওয়ার এল, এখানে আছে সি এম হোল টু দি পাওয়ার এম, এখানে আছে সি এ হোল টু দি পাওয়ার স্মল এ, এখানে আছে সি বি হোল টু দি পাওয়ার স্মল বি। এখন খুবই মনোযোগ সহকারে দিতে হবে। আমি এটাকে এভাবে লিখে ফেললাম, আর আর টি যেটাকে আছে সেটাকে আমি আলাদা করে লিখতেছি যে ইন্টু আর টি, এটা তো উপর অংশ তার মানে পজিটিভ, এটা নিচের অংশ তার মানে নেগেটিভ। কারণ আমরা যখন আমরা সূচকের কাজ করেছি, এখানে এটা বোঝাতে হবে না আশা করি। সেই ক্ষেত্রে আমার দেখো এই অংশটুকু কিন্তু কেসি এর সমীকরণ, ভালো করে যদি খেয়াল করো, আমার কেসি এর সমীকরণ কিন্তু এটা। তাহলে আমি এই অংশ এর পরিবর্তে আমি কি লিখে দিতে পারি? কেসি লিখে দিতে পারি। আর আর টি লিখলাম, এই যে এল প্লাস এম ডট ডট মাইনাস এ প্লাস বি ডট ডট, এটা দ্বারা বোঝাচ্ছে যে আর টি হোল টু দি পাওয়ার আমার উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, সেটাকেই আমরা প্রকাশ করি ডেল এন দ্বারা। ডেল এন দ্বারা বোঝাচ্ছে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে আমি এটার পরিবর্তে লিখলাম কেসি, আর টি লিখলাম, আমার উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যাকে আমি ডেল এন দ্বারা প্রকাশ করলাম। তার মানে আমার লেফট সাইডে ছিল কেফি, তাহলে আমি লিখতে পারি কেফি ইকুয়াল কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। তার মানে কোনো একটা ম্যাথের আমি যদি কেফি বের করে ফেলতে পারি, কেসিও বের করতে পারবো, কেসি বের করতে পারলে কেফিও বের করতে পারবো। আই হোপ এটা বুঝতে পেরেছ। এখন কেফি কেসি এর মধ্যে কিছু ডেল এনের উপর বা উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রিয়কের মূল সংখ্যার উপর পার্থক্যের কারণে আমার কেফি কেসির কিছু সমঝোতা তৈরি হয় বা কিছু হচ্ছে যে আমার ভেরিয়েশন হয়। যখন আমার ডেল এনের মানটা 0, অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রিয়কের মূল সংখ্যা যখন সমান, তাহলে একটা থেকে একটা বিয়োগ দিলে কী হবে? 0 হবে, অর্থাৎ ডেল এন 0। ডেল এন যদি 0 হয়, পুরো আর টু দি পাওয়ার 0 এর মান কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে তখন কেফি ইকুয়াল কেসি হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমার যদি ডেল এন যদি পজিটিভ হয়, মানে আমার যদি উৎপাদের মূল সংখ্যা যদি বেশি হয়, বিক্রিয়কের মূল সংখ্যা যদি কম হয়, তার মানে ডেল এন পজিটিভ। আর ডেল এন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কেফি এর মানটা হবে বড়, কেসি এর মানটা হবে ছোট। আর যদি ডেল এন এর মানটা যদি ছোট হয়, অর্থাৎ উৎপাদের মূল সংখ্যা ছোট কম, বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, তার মানে সেই ক্ষেত্রে অবশ্যই ডেল এন নেগেটিভ হবে, সেই ক্ষেত্রে কেসি এর মানটা হবে বড়। তাহলে আমরা কেফি কীভাবে বের করে দেখলাম, এদের মধ্যে সম্পর্ক দেখলাম, এদের মধ্যে আমার ডেল এনের মানের 3 ধরনের ডেল এনের মান এর ভেরিয়েশন করে আমার কেসি কখন বড়, কখন ছোট, কখন সমান হয় দেখলাম, এবং এদের এককটা একটু দেখে ফেলি।
কেফি এর একক হচ্ছে, যেহেতু আমার কেফি হয় কার, পাওয়ারের মানে প্রেসারের, তার মানে অ্যাটমসফিয়ার হোল টু দি পাওয়ার ডেলএন। ঠিক আছে, ডেলএন বলতে আমার পাওয়ারটা অলওয়েজ মানে উপরে কি হবে, অ্যাটমসফিয়ার হোল টু দি পাওয়ার কী হবে সেটা নির্ভর করবে উৎপাদের এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্যের উপর। একইভাবে কেসি যেহেতু আমার কনসেন্ট্রেশন মানে আমার ঘনমাত্রা মানে মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেলএন, তাহলে আমরা কেসি এবং কেফির এককও নির্ণয় করতে পারি। এগুলো কিন্তু এমসিকিউ এর কোশ্চেন, আমি বারবার বলতেছি। কেফি কেসির সম্পর্কটা সরাসরি এমসিকিউতে দেয়। আমরা এই আজকে বহু আলোচনা এমসিকিউ দেখেছি, একটা বিক্রিয়া দিয়ে আমাকে বলবে এটার কেসি কী, এটার কেফি কী, এটার কেসি কেসির সম্পর্ক কী, কেসি এর একক কী, কেফি এর একক কী, এইভাবে বিভিন্ন প্রকার আমাকে হচ্ছে যে এমসিকিউ কোশ্চেন করবে। এই জায়গা থেকে এমসিকিউ আসবেই, মানে এগুলো একটু ভালো করে করবা। যেমন এখানে আমি যদি দেখি, আমি যদি কেফি কেসির এককটা নিয়ে একটা ছোট একটু কাজ দেখাই, যে এখানে একটু বিক্রিয়া আছে যে N2 প্লাস হচ্ছে যে 3S2 ইকুয়াল 2NS2। এই ক্ষেত্রে আমার ডেল এনটা কী হবে, ডেল এনটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মানে 2 বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 1 যোগ 3, তার মানে 2 থেকে 4কে বাদ দিলে কত হয় -2, অর্থাৎ আমার এখানে ডেল এন হচ্ছে -2। এখন ডেল এন যদি মাইনাস হয় তাহলে আমার কেফি এর একক কী হবে, কেফি এর একক হবে অ্যাটমসফিয়ার হোল টু দি পাওয়ার -n, অর্থাৎ অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। একইভাবে কেসি এর একক হচ্ছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন এর মান হচ্ছে -2, অর্থাৎ মোল টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার -2, আমার হচ্ছে যে -2 -1 গুণ দিলে +2 হয়ে যাবে, অর্থাৎ মোল টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার মানে এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা বিক্রিয়া থেকে কেফি কেসির একক দেখতে পারি। একটা বিক্রিয়া থেকে তুমি বলে দিতে পারবা যেহেতু ডেলেন্স হচ্ছে আমার নেগেটিভ, তার মানে হচ্ছে এখানে কেসিটা হচ্ছে বড়, কেফিটা হচ্ছে ছোট। তার মানে আমরা বিভিন্ন একটা ইকুয়েশন দেখে কেসি কেফি নির্ণয় করতে পারবো, এদের একক বলতে পারবো, কেফি বড় না কেসি বড় সেটা বলতে পারবো, মানে বিভিন্ন প্রকার ইকুয়েশন মাথায় ঢুকতে হবে, তাহলেই আসলে কেমিস্ট্রি ভালোভাবে বোঝা যাবে। তো আজকের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল, এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল হচ্ছে যে গাণিতিক কাজগুলো সলভ করা হবে। তো সেই জন্য অবশ্যই একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, একটু স্লো মোশনে ভিডিওটাকে করে ধরে ধরে এগুলো নোট করে করে একটু বোঝার চেষ্টা করতে হবে। তো আজকে পর্যন্তই।